তো বিএনপির পররাষ্ট্রমন্ত্রী বানানোর লোক আছিল না, ভাড়ায় চালিত একজন পররাষ্ট্রমন্ত্রী নিচ্ছে। দেখেছেন না টেম্পু যেভাবে ভাড়ায় চালিত করে, উনকে এটা টেম্পু পররাষ্ট্রমন্ত্রী নিচ্ছে। সে কি করেছে, ইরানে আমেরিকা হামলা করেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে তার পরিবার সহ মেরে ফেলেছে আমেরিকার ইসরায়েল বোমা মেরে। আর বিবৃতি দিছে কি, কোন শোক জানানো নাই, উল্লেখই নাই যে ওনারে মাইরে ফেলা হয়েছে। সকল আন্তর্জাতিক রীতি নিয়ম নীতি ভঙ্গ কইরা উল্লেখ নাই যে ইরানে বোমা ফেলা হইতেছে বৃষ্টির মতো, এবং বোমা ফেলা শুরু করছে আমেরিকা আর ইসরায়েল। এরা দেশের উপরে নির্বিচারে বোমা ফেলতেছে, বাচ্চাদের স্কুলে বোমা ফেলা, মাসুম বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, সর্বোচ্চ নেতাদের মেরে ফেলতেছে। তার উপরে বোমা মারা শুরু করছে আমেরিকার ইসরায়েল। আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়, তাতে এইসবের কোনো উল্লেখ নাই, এমনকি নিহত নেতার জন্য কোনো শোক নাই। আমেরিকা যে ভাষায় বিবৃতি দিছে, ইসরায়েল যে ভাষায় বিবৃতি দিছে, ইন্ডিয়া যে ভাষায় বিবৃতি দিছে, ঠিক একই ভাষায় বিবৃতি দিছে এই পররাষ্ট্র মন্ত্রণালয়, তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, খলিলুর রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা ওই বিবৃতিতে জালেমের কণ্ঠস্বর শুনি, ওই বিবৃতিতে ফেরাউনের কণ্ঠস্বর শুনি, ওই বিবৃতিতে আমরা নমরুদের কণ্ঠস্বর শুনি। সেই নুরুল কবির এইটাও সইতে না পেরা ইংরেজির স্ট্যাটাস মারিছে। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? তো কইছেটা কি, বাংলায় কই লিখিছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার সম্প্রসারণ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের অবৈধ আগ্রাসী যুদ্ধের বিষয়ে দেশের মানুষের অনুভূতিকে প্রতিনিধিত্ব করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যেখানে এটা স্পষ্টভাবে সন্ত্রাসী হামলা ছিল, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শুধু আমেরিকা ইসরায়েলের অপরাধের নিন্দা জানাতেই ব্যর্থ হয়নি, বরং অপরাধী জুটির নামও উল্লেখ করা হয়নি। এর চেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের মানুষ এমনকি আমেরিকার গণতান্ত্রিক মনোভাবাপন্ন অংশের লোকজনও যখন ইরানের উপরে হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্টো উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করার জন্য ইরানকে সমালোচনা করছে। এটি আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। এটি রাষ্ট্রের এক নৈতিক ব্যর্থতা, অগ্রহণযোগ্য, সম্পূর্ণ অগ্রহণযোগ্য। খুবই ভালো লিখেছেন উনি, উনারা ধন্যবাদ। উনি এখন হুশে আসিছেন। কেন নুরুল কবির ভাই, আপনার ভাষায় তো মোনাফেক জামাত ক্ষমতায় আসেনি, মানে নেন, এটাও মানতে পারতেছেন না কেন? এটা বুঝতে পারেননি কেন এটা ঘটবে? এত সিনিয়র মানুষ, বাম রাজনীতি করে আসছেন, আপনি এটা বুঝতে পারেননি এটা ঘটবে? চান্দাবাদী, ধান্দাবাজি, সন্ত্রাস, ধর্ষণের গন্ধ নাকে রুমাল চেপে সহ্য করে ভোট দিচ্ছেন এই বিএনপি রে। জামাতের বিরুদ্ধে নিরন্তর ঘৃণা উৎপাদন করে গেছেন, নাকে রুমাল চেপে এই গন্ধও নেন, এটা নিতে পারতেছেন না কেন? এই জিনিস আরো আসবে, এটা বুঝতে পারেননি এত বড় বাম হইয়া, এত দিনের এত পুরানা বাম হইয়া, এত সিনিয়র মানুষ হইয়া এটা বুঝতে পারেননি? এ দায় কার? এভাবে তো বাংলাদেশকে আপনারাই বারবার গাড্ডায় ফেলাইছে। হাসিনা তো বাংলাদেশকে বাপের তালুক মনে করে শাসন করতো বাংলাদেশকে। খলিলুর রহমান না বাংলাদেশকে আমেরিকা, ইসরায়েল আর ইন্ডিয়ার দাস বানায় তারপর বিদায় নেবে। আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা জেনারেল অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করেছিলাম মেলা আগে। তো একটা সেশন ছিল জেনেরিক ড্রাগ নিয়ে। ওইখানে আমেরিকার যে পজিশন, এটা আমেরিকা ডিফেন্ড করতেছে না, কিন্তু চুপ করে বসে আছে আমেরিকানরা। চিল্লাইতেছে নাইজেরিয়ার প্রতিনিধি, নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী। তো আমেরিকান এরকম খলিলুর রহমানের মতো মাউথপিস বানায় রাখে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। খালি তো দোস্ত অজিত দেওয়ালের দাওয়াত দিচ্ছে। দেখেন অজিত দেওয়াল আর খলিলুর রহমান মিলা কি তাণ্ডব চালায় বাংলাদেশে। এক রামে রক্ষা নাই, সুগ্রীপ্তার মিতা। হাসিনা সরকার তারেক রহমানের সরকারের চাইতে পররাষ্ট্রনীতিতে কয়েক গুণ ভালো ছিল। ইউক্রেনের টাইমে বিবৃতি দিছে না, ব্যালেন্স বিবৃতি দিছে না, পড়ে দেখেন। হাসিনার আমলে তো চীন, আমেরিকা, ইন্ডিয়া তারে ব্যালেন্স করে চলছে। ইন্ডিয়ার হেজিমনি ছিল, কিন্তু সে তো ব্যালেন্স করছে। চীন, ইন্ডিয়া, আমেরিকা ব্যালেন্স করছে না। এখন খলিলুর রহমান কি করবে? ইরান তো বাংলাদেশে তাদের এমবাসিতে শোক বই খুলিছে, ওটি খলিলুর রহমান যে সাইন করবে না, করবে না, ওটি শোক জানাবে না? ওই না শোক জানাবে, অবশ্যই জানাবে। তো বিবৃতিতে শোক জানাইতে হাগা কষা হয়ে গেছিল কেন? আসলে খলিলুর রহমান ধরে নিছিল ইরানের রেজিম চেঞ্জ হবে, বদলাবে, তাই উত্তেজনা ধরে রাখতে পারে নাই। আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। এখন খলিলুর রহমান কবে? না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী, তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বুঝেছ? সে বুঝতে পারে নাই ইরানের রেজিম এইভাবে বদলাবে না, যদি না ইরানের ভেতর থেকে প্রতিরোধ হয়। ইরানের ভেতর থেকে ইরানের জনগণ যদি রেজিম চেঞ্জ করে, সেটা অন্য বিষয়। ইরানের লিডারশিপ পুরাটা ধ্বংস হয়ে গেলেও ইরান লইরা যাবে। ইরানের সরকারকে ফেলায় দেওয়া অত সহজ না। ইরানে এর আগেও এমন ভাবে ইরানের লিডারশিপকে মেরে ফেলা হয়েছে অনেককে। ইরান পরে নাই, রেজিম চেঞ্জ হয় নাই, রেজিম বদলায় নাই। কি কি করা হয়েছিল আসেন সেটা দেখি ইতিহাসে, তাইলে বুঝবেন
এখন যেটা ঘটছে সেটা আগেও ঘটছিল। অনেকে বলতেছে ইরানের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ঢুকিছে। হ্যাঁ, ঢুকিছে। এটা আজকের কথা না, অনেক আগে থেকেই ঢুকিছে। 1981 সালের 28শে জুন ইরানের বিপ্লবী ইসলামিক রেভলিউশনারি পার্টির হেডকোয়ার্টারে উচ্চ পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ মিটিং এর সময় বোমা বিস্ফোরণে ইরানের প্রধান বিচারপতি এবং খোমেনির পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি আয়াতুল্লাহ বেহেশতি, আয়াতুল্লাহ মন্তাজারি এবং 4 জন ক্যাবিনেট মেম্বার, 27 জন মজলিসের সদস্য মানে আইনসভার সদস্য মানে সংসদ সদস্য নিহত হয়। তার একদিন আগে 27শে জুন 1981 সালে আলী খামিনি মানে যিনি মারা গেছেন, উনি তখন রেভলিউশনারি গার্ডের সুপারভাইজার ছিলেন, ডেপুটি ডিফেন্স মিনিস্টার ছিলেন। উনি একটা বক্তৃতা দিতে যায়, টেপ রেকর্ডারের মধ্যে বোমা লুকায় রাখা হয়েছিল, সেটা বিস্ফোরিত হয়। সেই যাত্রা প্রাণে বেঁচে যায়, কিন্তু চিরস্থায়ীভাবে পঙ্গু হয়ে যান। ওনার কিন্তু ডান হাত চিরস্থায়ীভাবে প্যারালাইজ, ডান হাত নড়তো না। কিন্তু দেখেন ওই নিউজ দেখেন, উনি যে এইভাবে শহীদী মৃত্যু বরণ করছেন শুধু ইরানে না, সারা দুনিয়াতে উদ্দীপ্ত করছে, তার হিসাব নাই। মোহাম্মদ আলী রাজাই দ্বিতীয় রাষ্ট্রপতি ইরাক ইরান যুদ্ধের সময় 1981 সালে 30শে আগস্ট প্রধানমন্ত্রী অফিসে বোমা বিস্ফোরণে নিহত হন। মোহাম্মদ জাভেদ বাহনার তৎকালীন প্রধানমন্ত্রী একই হামলায় নিহত হন। সাথে 6 জন আরো উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ইরান ইরাক যুদ্ধের অন্যতম সফল সমন্বয়ক জেনারেল সৈয়দ আলী সিরাজি 1999 সালে উনিও নিহত হন, ওনাকেও মেরে ফেলা হয়, অ্যাসাসিনেট করা হয়। এই যতগুলো হামলার কথা বললাম সবগুলো হামলা করে একটা চরম বামপন্থী মার্কসিস্ট ইরানি সংগঠন মুজাহিদিন আখালে, সংক্ষেপে MEK। ইরানের বিপ্লবের পর এরাই খোমেনির বিপ্লবী সরকারের সবচেয়ে বড় আভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী ছিল। উপরের এত সব বিশাল হামলা আর সফল অ্যাসাসিনেশনের পরেও খোমেনির এই রেজিম ভালোভাবেই টিকে যায়, এবারও যাবে ইনশাল্লাহ। এই ইতিহাস খলিলুর রহমানের মনে জানা নেই। খালি 1981-82 সালে MEK খোমেনি সরকারের প্রায় 650 সদস্যকে অ্যাসাসিনেট করে। 650, একজন দুইজন না। MEK এত কিছু করার পরে রেজিম ফল করাইতে পারে নাই। আর আমেরিকা ইসরায়েল ভাবতেছে কিছু জেনারেল লিডারকে বিমান হামলায় মারলে রেজিম ফল করবে। হ্যাঁ, এতই সোজা। হ্যাঁ, MEK আমেরিকা ইসরায়েলের চেয়ে বেশি ডেঞ্জারাস ছিল, কারণ তারাও ইরানি এবং সফলভাবে ব্যাপক আকারে রেজিমকে তারা ইনফিলট্রেট করছিল। ওই জায়গা থেকে উঠে আসছে ইরান, আবার আসবে। শিখেন ওদের কাছ থেকে মেরুদণ্ড কাকে বলে, মর্যাদা কাকে বলে, বীরত্ব কাকে বলে, আত্মসম্মান কাকে বলে। আমরা যদি এটা শিখতে পারি, কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। মনে রাখেন, লড়াই করতে করতে মরে যাওয়াটাই পরাজয় না, মাথা নত করাটা পরাজয়, মাথা উঁচু করে নিশ্চিহ্ন হয়ে যাওয়াটা বিজয়। অনেকে বলতেছে চায়না কি এই কনফ্লিক্টে অংশ নেবে ইরানের পক্ষ হয়ে, বা রাশিয়া কি করবে? চীন প্রথমে চাইবে সংঘাত বন্ধ হোক। চীন এটাও চাইবে ইরান যেন না হারে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পুরা ইরানের পক্ষে মিডিয়া ক্যাম্পেইন করতেছে। দেখেন, চীনকে এই অচল অবস্থা কাটানোর ব্যবস্থা করতেই হবে, না হলে চীনের ইকোনমি টিকবে না, মারাত্মক ধাক্কা খাবে। এই সংঘাত যদি 2 সপ্তাহের বেশি যায়, তাহলে গোটা দুনিয়ার ইকোনমি শক টের পাবে। শুধু চায়না না, ইউরোপ টের পাবে এই শক, বাংলাদেশ টের পাবে এই শক, বাংলাদেশ এর থেকে দূরে থাকবে না। তো শেষ কথা হইতেছে, চায়না কিছুতেই আমেরিকাকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে দিবে না। আগামী দিনগুলোতে দেখতে থাকেন আমেরিকা কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে পশ্চাৎপসরণ করে। আমেরিকার পিছু হটার অনেক উদাহরণ আছে, আর একটা দেখার জন্য তৈরি হন, খুব শীঘ্রই এটা শুরু হবে। ইতিহাস আমাদেরকে একটা জিনিস বারে বারে শেখায়, সামরিক শক্তি বড় কথা না, রাষ্ট্র টিকে থাকে ইচ্ছা শক্তিতে, জনগণের আত্মমর্যাদায়। ইরান সেই ইচ্ছা শক্তি দেখাইছে বহুবার। 5000 বছরের সভ্যতা এত সহজে মাথা নত করবে না। আর এই যুদ্ধটা কেবল ইরানের না, এটা আসলে ভবিষ্যতের পৃথিবীর যুদ্ধ। সুপ্রিমেসি থাকবে কার হাতে? আমেরিকার ইসরায়েলের হাতে নাকি বাকি বিশ্বের হাতে? আমরা এর ফল দেখব আগামী দিনগুলোতে। আমেরিকার ইসরায়েলের কর্তৃত্ব, তার মাতব্বরীকে পরাজিত করাটাই সারা দুনিয়ার আজাদি। ইনকিলাব জিন্দাবাদ।